আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি কামরুন নাহার আজাদ স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। জনগণের আস্থা বিশ্বাস আছে বলেই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে বললেন প্রধানমন্ত্রী। ভাতা নির্ভরতা নয়, সামর্থ্য অনুযায়ী কাজ করার আহ্বান। দেশে 15 কোটি ভ্যাকসিন রাখার সক্ষমতা আছে, 5 কোটি এলে প্রয়োগ সমস্যা হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার দেওয়া হবে। কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করায় বিএনপির স্বভাব, মন্তব্য কাদেরের। ক্ষমতা চিরস্থায়ী নয়, ভুলে গেছে আওয়ামী লীগ, দাবি নজরুলের। জঙ্গি মতাদর্শে বিশ্বাসীরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে দেয়া হবে সহযোগিতা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 9 জঙ্গির আত্মসমর্পণ। শুনছিলেন শিরোনাম, যাব বিস্তারিত সংবাদে। আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আছে বলেই দেশের উন্নয়নের ধারা সরকার অব্যাহত রাখতে পেরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক নিরাপত্তা ভাতা প্রদানে ডিজিটাল কার্যক্রম উদ্বোধন করে একথা বলেন তিনি। ভাতা সরাসরি সুবিধাভোগীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, শুধুমাত্র ভাতার উপর নির্ভর না করে আর্থসামাজিক উন্নয়নে অংশীদার হতে প্রত্যেককে সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে সরকার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করেন। বক্তব্যে সামাজিক নিরাপত্তা ও তৃণমূলে অনগ্রসর জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সরকারি উদ্যোগের পূর্বাপর তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমি দেখছি হয় কোনো পারিবারিক সংঘাত, তার ফলে তাকে ঘর ছেড়ে চলে আসতে হচ্ছে, অথবা যখন বিধবা হয়ে গেছে, অথবা স্বামী তাকে ফেলে দিয়ে আরেকটা বিয়ে করেছে, তার যাবার কোনো জায়গা নাই, না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি। তখন সে কাজের খোঁজে আসে, এক পর্যায়ে তাকে পতিতালয়ে আশ্রয় নিতে হয়, ছেলে মেয়েগুলি ভবঘুরি হয়ে যায়, পথশিশু হয়ে যায়। তো সামাজিক এই যে অবিচারটা, এর হাত থেকে রক্ষা করবার জন্যই আমরা এই স্বামী পরিত্যক্তা বা যারা বিধবা তাদের ভাতার ব্যবস্থা করি। নাগরিক অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে উল্লেখ করে শুধুমাত্র ভাতার উপর নির্ভরশীল না হয়ে অন্য কাজ করার তাগিদ দেন সরকার প্রধান। যে সমস্ত ভাতাগুলি দিচ্ছি, এটার জন্য যথাযথ সঠিকভাবে যে মানুষটাকে আমরা দেবো তার হাতে পৌঁছায়, মাঝে যেন আর কেউ না থাকে। তাদের অর্থটা তাদের হাতে যাবে, তারাই পাবেন এবং তাদের যেভাবে খুশি সেভাবে তারা ব্যবহার করবেন। সেটুকু যেন আমরা করতে পারি, সেটার ব্যবস্থা আমরা বহু দীর্ঘদিন ধরে আমরা এটা চেষ্টা করে যাচ্ছিলাম। তো আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই ব্যবস্থাটা আপনারা নিয়েছেন। ভাতার উপর শুধু নির্ভরশীল হোক সেটা আমরা চাই না। ভাতা পাবে, কিন্তু যার কর্মক্ষমতা আছে সে নিজে কিছু কাজও করবে, একবার ঘরে বসে থাকবে না। সেটা হিসেব করি যেন অন্তত 10 কেজি চাল কিনতে পারি, সেই হিসাবে আমরা ভাতা দেওয়া শুরু করি। নির্ধারিত লক্ষ্য অনুযায়ী দেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে, এমন দৃঢ় উচ্চারণ প্রধানমন্ত্রীর। বাংলাদেশটাকে এই 2021 সালের মধ্যে অন্তত ক্ষুধা দারিদ্র্যমুক্ত করে গড়ে তুলব, সেটাই সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা পরিকল্পনা নিতে শুরু করলাম। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি যে তারা আমাদের বারবার ভোট দিয়েছে, আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, যে কারণে সেবা করার সুযোগ পেয়েছি। আর একটু একটানা ক্ষমতায় থাকার ফলে আমরা উন্নয়নটা করতে পারছি মানুষের জন্য। এই কার্যক্রমের আওতায় উদ্বোধনীতে প্রাথমিক পর্যায়ে চাঁদপুর, পিরোজপুর, লালমনিরহাট ও নেত্রকোনার সুবিধাভোগীদের সঙ্গে আলাপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, দেশে অন্তত 15 কোটি ভ্যাকসিন ডোজ রাখার ব্যবস্থা সরকারের হাতে রয়েছে। কাজেই 5 কোটি ভ্যাকসিন চলে এলে সঠিকভাবে প্রয়োগে কোনো সমস্যা হবে না। বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা শেষে তিনি বলেন, ভ্যাকসিন কার্যক্রমের জন্য সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে। টিকাদানের জন্য 42,000 স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফ্রন্টলাইনারদের পাশাপাশি 55 বছরের বেশি বয়সীদের টিকাদানে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান জাহিদ মালিক। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আগামী 25 জানুয়ারির মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা প্রাপ্তির বিষয়ে আবারও আশার বাণী শোনালেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদেরকে জানানো হয়েছে আমরা ভ্যাকসিনকোর মাধ্যমে এবং সেরামের মাধ্যমে যে আগামী 25-26 তারিখে বাংলাদেশে প্রথম লট আসার কথা। আমরা সেই লটটাকে নিয়ে যাওয়া, তার ব্যবস্থা করা এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা করা, স্টোরেজের ব্যবস্থা করা, সেটাও আমরা করেছি। আমরা যে ভ্যাকসিন আনছি তা পুরোপুরি আনা হয়ে গেলে এবং কোভ্যাক্সের ভ্যাকসিন যদি আমরা পেয়ে যাই তাহলে প্রায় 5 কোটি লোককে বাংলাদেশের আমরা ভ্যাকসিন দিতে পারবো। তিনি জানান, সারা দেশে করোনার টিকা প্রয়োগে 42,000 কর্মীকে প্রশিক্ষণ দিচ্ছে সরকার। 7,000-এরও অধিক টিম তৈরি করা হয়েছে। প্রত্যেকটি টিমে 6 জন করে থাকবেন যারা এই ভ্যাকসিনটি প্রয়োগ করতে পারবেন এবং প্রাইভেট সেক্টরও ভ্যাকসিন এনে দিতে পারবে। সেই বিষয়ে একটি নীতিমালা তৈরি হচ্ছে। তো ভ্যাকসিন রাখার জন্য যে স্টোরেজ আছে সেটাকেও আমরা বিশেষভাবে সুরক্ষিত করছি। সেই স্টোরগুলোকেও তার একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হবে, সেটা পুলিশ বা আনসার ওরা গার্ড করবে, সেখানে জানি ইলেকট্রিসিটি ঠিক মতো থাকে সেই দিকেও নজর দেওয়া হয়েছে এবং সেদিকেও আলোচনা করা হয়েছে। টিকা বিতরণে ফ্রন্টলাইন ফাইটার তথা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সশস্ত্র বাহিনী, পুলিশ, সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিনে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছে, অর্থাৎ ডাক্তার, নার্স, বিশেষ করে টেকনোলজিস্ট, জীবন সাংবাদিক ভাইরা আছেন আপনারা, এবং সেনাবাহিনীর লোকেরা, পুলিশ বাহিনী আছেন, ট্রান্সপোর্ট ওয়ার্কার যারা আছেন, অর্থাৎ যারা কাজ করেন প্রথম সারিতে, এবং পাশাপাশি যারা বয়স্ক আছেন 60 ঊর্ধ্ব, বা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 55 থেকে ঊর্ধ্ব যারা আছেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে আমরা এই ভ্যাকসিনটি দেওয়ার চিন্তা ভাবনা করছি। আমরা যাদেরকে দিতে পারবো না সেই বিষয়টিও আমরা এখানে আলোচনা করেছি। যেমন ধরেন যারা 18 বছরের নিচে, এই মুহূর্তে তাদেরকে ভ্যাকসিন দেওয়া যাবে না। কোভ্যাক্স জোটের মাধ্যমে ফাইজারের টিকা পাওয়া যাবে নিশ্চিত করে করোনা মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিঠির বিষয়টিও তুলে ধরেন জাহিদ মালিক। গতকালও একটি চিঠি আমরা WHO-র যে ডাইরেক্টর জেনারেলের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী পেয়েছেন, ওনাকে দিয়েছেন। সেই চিঠিতে করোনা নিয়ন্ত্রণের ওনার সফলতার কথা তুলে ধরেছেন এবং প্রশংসা করেছেন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। দেশের কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করাই এখন বিএনপির স্বভাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিচল নেতৃত্বের কারণে করোনা মহামারীর মধ্যেও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। রাজধানীতে পৃথক স্থানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন সাদুর রহমান আবির। সমসাময়িক বিষয় নিয়ে সরকারি বাসভবন থেকে নিয়মিত সংবাদ সম্মেলন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন তিনি। আসলে ভ্যাকসিন নিয়েও বিএনপি অপরাজনৈতিক প্রয়াস চালাচ্ছে। দেশের জন্য কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করাই যেন তাদের এখন স্বভাবে পরিণত হয়েছে। করোনার টিকা সরকার এত তড়িৎ গতিতে ব্যবস্থা করতে সক্ষম হয়েছে, এটাই তাদের গাত্রদাহ। এদিকে রাজধানীর ধূপখোলা মাঠে সাকরাইন উৎসবে অংশ নিয়ে তথ্যমন্ত্রী কথা বলেন করোনায় দেশের অগ্রগতি নিয়ে। সমগ্র পৃথিবী করোনা যখন আক্রান্ত, পৃথিবীর মাত্র 22টি দেশে পজিটিভ জিডিপি গ্রোথ হয়েছে।
তন্মধ্যে বাংলাদেশ একটি, এবং সেই 22টি দেশের মধ্যে জিডিপি গ্রোথ রেট অনুযায়ী আমাদের অবস্থান হচ্ছে তৃতীয়। এটির অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের মানুষগুলো সংকট মোকাবেলা করতে পারে এবং বলিষ্ঠ নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। সাকরাইন উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতাসীন আওয়ামী লীগ তা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, দুর্নীতি আর দুঃশাসনে মানুষের মধ্যে ক্ষোভ এত বেশি যে তা জ্বলে উঠবেই। ঢাকা রিপোর্টার্স ইউনিটের ২০ দলীয় জোটের ২ শীর্ষ নেতার স্মরণ সভায় তিনি একথা বলেন। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী পালনের পথ পাবে না বলেই তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চায় না বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। মানুষকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, কিন্তু সে মানুষেরও একটা নির্দিষ্ট সময় আছে, তারপরে চলে যেতে হয়। চিরদিন থাকার কোনো উপায় নেই কারো। এখন যারা ক্ষমতায় বসে আছেন তারা তাদের আচরণে মনে হয় যেন যে তারা চিরদিন ক্ষমতায় থাকবেন, কখনো যাবেন না, এবং তাদের যে অন্যায় অনাচার, তাদের যে অপরাধ, তাদের যে দুষ্কর্ম, এটা বলার বা এটার বিচার করার বা এটার ব্যবস্থা নেওয়ার কোনো দিন হবে না। কিন্তু তারা ভুলে যায় যে এই স্বাধীন বাংলাদেশেও একসময় তারা আজকে যা তার চেয়েও বেশি ক্ষমতাবান ছিল। জঙ্গি মতাদর্শে বিশ্বাসীরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে জঙ্গি বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে। আর পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ বলেছেন, বিদেশি জঙ্গি গোষ্ঠী কেন বারবার নজর দেয় তা খুঁজে বের করা হবে। রাজধানীতে ৯ জঙ্গির আত্মসমর্পণ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন এসকেলেটন। রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে জঙ্গিদের আত্মসমর্পণ উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। কেউ প্রকৌশলী, কেউ চিকিৎসক, কেউ আবার শিক্ষার্থী। জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে কেউ ৬ বছর, কেউ ৪ বছর পরিবার থেকে বিচ্ছিন্ন। আমরা জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সফল হয়েছে। সাংগঠনিক পরামর্শে বিয়েও করেছেন ২-১ জন। জঙ্গি মতাদর্শ থেকে বেরিয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন ৯ জঙ্গি। আত্মসমর্পণকারীরা জানান, বিভ্রান্তি থেকেই বিপদগামী হয়ে অন্ধকার পথে হেঁটেছিলেন তারা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন স্বাভাবিক জীবনে ফিরতে পেরে। সবকিছু থেকে দূরে এসে আমাকে অনেক কষ্টের জীবনযাপন করতে হয়। অনুপ্রাণিত বক্তব্য দ্বারা আমি সঠিক পথ ফিরে পেয়েছি। আমার সকল দ্বিধাদ্বন্দ্ব, ভয়, আতঙ্ক কাটিয়ে দেয়, আমার প্রতি সাহায্যের এক নতুন হাত বাড়িয়ে দেয়। বিপদগামী সন্তানের অনেক কিছুই অজানা ছিল পরিবারের কাছে। কোনো সন্তান যাতে পথভ্রষ্ট না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিলেন অভিভাবকরা। আমি সকল মা বাবাকে অনুরোধ করব, আপনারা আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন। রাজনৈতিক কারণেই দেশে বারবার জঙ্গি হামলা হয়েছে বলে মনে করেন পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। আহ্বান জানাতে চাই, যারা ভুল পথে এখনো আছো ফিরে আসো, কারণ তোমরা কখনোই বিজয়ী হবে না। পরিবার বিচ্ছিন্ন হয়ে আছো। এই জঙ্গিবাদের মাধ্যমেই আমাদের এই শান্তির ধর্মকে বৈশ্বিক প্রেক্ষাপটে একটা ভিন্নভাবে উপস্থাপনের যে অপপ্রয়াস আছে, সেটিকে মোকাবেলা করার জন্যই অবশ্যই আমাদের বৃহত্তর আলেম গোষ্ঠীকে কথা বলতে হবে। আপনারা কি রক্তপাতের পক্ষে নাকি রক্তপাতের বিপক্ষে? এটা আপনাদের ইসলামের স্বার্থেই আপনাদের এই অবস্থান পরিষ্কার করা দরকার, যাতে করে ইসলাম ধর্ম সুসংহত থাকে এবং এই শান্তির ধর্মের গায়ে যে অশান্তির কালিমা লেপনের চেষ্টা হচ্ছে সেটি থেকে সবাইকে বিরত রাখা যায়। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদের পুনর্বাসন করা হবে, তবে অন্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশ কোনোদিন জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দেয় না এবং এদেশের মানুষ কোনোদিন এই হিংসার পথকে বিশ্বাস করে না। সেই জন্যই আমরা
অনেকখানি আমরা এগিয়ে রয়েছি। আত্মসমর্পণকৃত জঙ্গিদের সমাজের স্বাভাবিক জীবনে পুনর্বাসন করা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা, তাই যারা ফিরে আসবেন তাদের পুনর্বাসন করা। আমরা দেখছি শুধু জঙ্গি নয়, যারা ভুল পথে সন্ত্রাস যারা করেছিল, ওই যে চরমপন্থীরা কিংবা বনদস্যুরা, যারাই স্যারেন্ডার করেছে, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে রিহ্যাবিলিট করার জন্য পথ খুলে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আমরা সেটাই চাচ্ছি। স্কেলিটন, মাই টিভি, ঢাকা। নেই কোনো সনদ, ডাক্তারি পড়েছেন গুলিস্তানের এক প্রতিষ্ঠানে, কিন্তু কোন সেই প্রতিষ্ঠান তারও সদুত্তর মেলেনি। অথচ মেডিসিন বিশেষজ্ঞ বলেই নিজেকে পরিচয় দিয়েছেন মানুষকে, করতেন চিকিৎসা সেবা। ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতে নাতে ধরা পড়লেন কথিত ডাক্তার মোহাম্মদ সেলিম মিয়া। সকালে মিরপুর ১ নম্বরে হলি ক্রিসেন্ট হাসপাতাল থেকে তাকে আটকের পর দেয়া হয় ২ বছর কারাদণ্ড। হাসপাতালকেও করা হয়েছে জরিমানা। বিস্তারিত জানাচ্ছেন জানিদ রং। মিরপুর হলি ক্রিসেন্ট হাসপাতাল, এখানেই দীর্ঘদিন ধরে রোগী দেখছিলেন কথিত ডাক্তার মোহাম্মদ সেলিম মিয়া। বৃহস্পতিবারও যখন রোগী দেখছিলেন তখন এসে হাজির ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ভুয়া ডাক্তার, তবে ধরা পড়েন পুলিশের হাতে। আমি জানি যে উনি ডাক্তার, বড় ডাক্তার, সেই হিসাবে আমি আসছি, জানি না যে সে এরকম পালাই যাইতেছে। এখান দিয়ে ২-৩ লোক ধাক্কাইয়ে বাইরে যাইতেছে, কিন্তু তারা ভিতরে ঢাকাইছে, কিন্তু আমরা তো কাউকে চিনি না। আমি জাস্ট মাঝে মাঝে দুই একটা রুগী এসে দেখি। জানতে চাওয়া হয় তার ডাক্তারি পড়াশোনা সম্পর্কে, কিভাবে হলেন মেডিসিন বিশেষজ্ঞ। কোথায় করছেন এটা? সার্টিফিকেট কোর্স করে। সেটাই তো, কোথায় করেছেন? বাংলাদেশে বা ইন্ডিয়াতে? বাংলাদেশে কোথায়? গুলিস্তান। কিভাবে ডাক্তার না হয়েও হাসপাতালের চেম্বারে রোগী দেখছেন সে বিষয়ে ব্যবস্থাপনা পরিচালকও নিরুত্তর। তাকে আমরা রাস্তা থেকে ধরতে হবে কথা ছিল, বাট তাকে তো আমি হাতে নাতে ধরেছি। ইজ ইট নোন টু মি? আমার কাছে জিজ্ঞাসা করে এগুলো করছে কেউ? এটা কবে করছে? এই কাজ কবে করছে? তো আমি তো তুমি জানো কি জানো না? জানি না আমি। এই পেট কবে করছে সেটাও আমি জানি না। তবে দাবি করেন তার অজান্তে হাসপাতালের কোনো অসাধু কর্তা ব্যক্তির যোগসাজশে এই ভুয়া ডাক্তার এখানে রোগী দেখছিলেন। হ্যাঁ, সে অপারেশন করে, আপনার যে অপারেশনের কাজ সে কেমনে করবে? আমাদের মার্কেটিং ম্যানেজার সে সহযোগিতা করে, যে প্র্যাকটিস করতে পারে সে হয়তো রোগী দিচ্ছে, সেটা দ্যাট ক্যান বি। ভুয়া ডাক্তারকে দেয়া হয় ২ বছর কারাদণ্ড, আর দায়িত্বে অবহেলার জন্য হাসপাতালকে করা হয় জরিমানা। তিনি আরও বেশ কয়েকটা জায়গায় রুগী দেখেন। এই সাধারণ লোকজনকে তিনি এই যে প্রতারণার মাধ্যমে যে চিকিৎসার নামে অপচিকিৎসা দিচ্ছেন, তাদের স্বাস্থ্য, অর্থ, এমনকি জীবনহানির আশঙ্কা তৈরি করছেন। এই জন্য তাকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। আমরা তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় আমরা তাকে ২ বছর জেল দিয়েছি। এবং যে হসপিটাল, হলি ক্রিসেন্ট যে হসপিটাল, এই হসপিটাল কর্তৃপক্ষ তারা এরকম একজন ভুয়া ডক্টরের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার নামে যে এই অপচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, এই জন্য তাদের অবহেলাজনিত যে কার্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা, সেই ধারায় আমরা হসপিটালকে ৫০,০০০ টাকা জরিমানা করেছি। এ ধরনের ভুয়া ডাক্তারের কাছ থেকে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান নির্বাহী এই ম্যাজিস্ট্রেট। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। ৩,০০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারের অনিয়মের ৬২ জনের সম্পৃক্ততা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের কাছ থেকে এখন পর্যন্ত ১,০৫৭ কোটি ৮০ লাখ টাকা জব্দ করা হয়েছে। দুপুরে দুদক কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। তিনি বলেন, এরই মধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পিকে হালদারের সাথে সংশ্লিষ্টতা থাকায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। দুদক সচিব বলেন, পাচার করা অর্থে কানাডা সহ বিদেশে যারা বিলাসবহুল বাড়ি ও ফ্ল্যাট কিনেছেন এমন বাংলাদেশিদের পরিচয় চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এলপিজির মূল্য বাড়ানোর বিষয়ে গণশুনানিতে ব্যাপক বিতর্ক হয়েছে। প্রস্তুত ও বিতরণকারী প্রতিষ্ঠান দাম বাড়ানোর দাবি তুললে জোরালো আপত্তি জানান জ্বালানি বিশেষজ্ঞ সহ ভোক্তা স্বার্থ সংরক্ষণকারীরা। দিনভর রাজধানীর বিয়াম মিলনায়তনে গণশুনানি শেষে সবার মতামতের আলোকে সিদ্ধান্ত নেয়ার কথা জানান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল। এসএম আরফের রিপোর্ট। হাইকোর্টের আদেশ বাস্তবায়নে এলপিজির মূল্যহার পুনর্নির্ধারণের বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির এই গণশুনানি।
শুরুতেই দাম বাড়ানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন সরকারি বেসরকারি প্রস্তুতকারক ও লাইসেন্সধারী বিতরণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আমরা যেটা দিয়েছি সেটা টোটাল এমআরপি আসে 12 কেজির জন্য 1258 টাকা। ভলিউমটা যত লোয়ার হচ্ছে আমাদের কস্ট এক্সপোজারটা তত বেড়ে যাবে। আমাদের মংলা পোর্ট এবং চিটাং পোর্টের ড্রাফট আমরা চাইলেই বড় জাহাজে করে অনেক প্রোডাক্ট আনতে পারি না। এরপর দাম পুনর্নির্ধারণে মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি টিইসি। 12.5 কেজি সিলিন্ডার মূল্য 902.08 টাকা, এর মধ্যে 333.24 টাকা প্রতি 12 কেজি সিলিন্ডারে এটি ক্রস সাবসিডি বিবেচনা করা হয়েছে। দাম বৃদ্ধির দাবি ও টিইসির প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলেন জ্বালানি বিশেষজ্ঞ ও ভোক্তা স্বার্থ সংরক্ষণকারীরা। যে মূল্যায়ন নিয়ে এসছে তাতে মনে হচ্ছে যে সেই পণ্ডিতের মতো আমাদের অধিকার সুরক্ষা জমিদার করতে দিয়েছিল, হাইকোর্ট করতে দিয়েছে, পণ্ডিতের জায়গায় থেকে কমিশন আমাদের সেই অধিকার সুরক্ষা করতে যে আমাদের অধিকার মেরে ফেলে দিয়েছে। এটা কোথাও 1100-1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এটা বিক্রি হচ্ছে। ফলে এই বিক্রির মধ্যে দিয়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এইটাকে নির্ধারণ করা দরকার, কিন্তু সেই নির্ধারণের কাজটি কিন্তু হয়নি। এলপিজিকে সহজলভ্য করতে সুপারিশ করেন তারা। যে উৎপাদিত যে গ্যাস সিলিন্ডার সেটা যদি গরিব মানুষের মধ্যে দেওয়া যায় সেইটা বিবেচনা করার জন্য আমি অনুরোধ করি। লাইসেন্সি একটাই দেবে, সেটা বিআরসি দেবে, আর কোথাও থেকে কোনো লাইসেন্স ইস্যু করার কোনো ব্যাপার থাকবে না। সবার মতামত বিবেচনায় নিয়ে এলপিজির মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বিইআরসির চেয়ারম্যান। 21 জানুয়ারির মধ্যে লিখিত মতামত দিতে পারবেন। আমরা আপনাদের লিখিত মতামত প্রাপ্তির পর সকলের স্বার্থ সংরক্ষিত হয়, ভোক্তা সাধারণের স্বার্থ সংরক্ষিত হয় এমন ব্যবস্থায় একটি মূল্য নির্ধারণে আদেশ জারির ব্যবস্থা নেবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনগণের আস্থা বিশ্বাস আছে বলেই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে বললেন প্রধানমন্ত্রী। ভাতা নির্ভরতা নয়, সামর্থ্য অনুযায়ী কাজ করার আহ্বান। দেশে 15 কোটি ভ্যাকসিন রাখার সক্ষমতা আছে, 5 কোটি এলে প্রয়োগে সমস্যা হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার দেওয়া হবে। কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করায় বিএনপির স্বভাব মন্তব্য কাদেরের। ক্ষমতা চিরস্থায়ী নয়, ভুলে গেছে আওয়ামী লীগ দাবি নজরুলের। জঙ্গি মতাদর্শের বিশ্বাসীরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে দেয়া হবে সহযোগিতা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 9 জঙ্গির আত্মসমর্পণ। লজ্জাজনক বিদায়ের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয়বারের মতো কংগ্রেসে অভিশংসিত। মার্সেইকে 2-1 গোলে হারিয়ে ফ্রেঞ্চ সুপার কাপ শিরোপা ঘরে তুলেছে পিএসজি। স্প্যানিশ সুপার কোপার ফাইনালে বার্সেলোনা। দর্শক, শেষ করব সংবাদ। পরবর্তী সংবাদের দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না। আল্লাহ হাফেজ।